সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বাকুলিয়া স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন কোভিড-19-এর কারণে আমরা তোমাদের সাথে ক্লাসে পাঠদানের কোনো সুযোগ পাচ্ছি না, তাই আমরা তোমাদের লেখাপড়া যাতে পিছিয়ে না পড়ে তার জন্য আমরা অনলাইন ক্লাস দিচ্ছি। তোমরা একটু আন্তরিকতার সাথে ক্লাসগুলি দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা বাংলা প্রথম পত্রের গদ্য বই পড়া প্রবন্ধটি আমরা আজকে পড়াবো। বই পড়া লিখেছেন কে? প্রমথ চৌধুরী। আমরা প্রথমে প্রমথ চৌধুরী পরিচিতিটা আপনাকে দেখে নিই। প্রমথ চৌধুরী জন্ম 1868 সালে 7 আগস্ট যশোরে জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার হরিপুর গ্রামে। তার পৈতৃক নিবাস মানে হচ্ছে তার বাবার বাড়ি পাবনা জেলার হরিপুর গ্রামে। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেয়েছি, অর্থাৎ প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেছেন, কোন জেলা এবং কোন গ্রাম। মাঝে মাঝে কতগুলা নৈতিক প্রশ্ন আসে যে প্রমথ চৌধুরীর গ্রামের নাম কি, তাহলে তোমরা হরিপুর গ্রাম লিখবে। আবার মাঝে মাঝে আসে প্রমথ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, পাবনা জেলা। তার শিক্ষা জীবন 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, উনি ইংরেজি সাহিত্যে MA পাশ করলে উনি বাংলা উপন্যাস কিভাবে লিখেছে? একটা কথা আছে, আগে চায় বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্র। ও নিশ্চয় খুব ভালো করে ইংরেজি জানে, তাই সে বাংলা ভালো করে জানে, তাই সে ইংরেজি শিখেছে এবং বাংলা জানে বলে সেই ইংরেজিটাও আয়ত্ত করতে পেরেছে। এরপরে তার ছদ্মনাম ছিল বীরবল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসে, আবার নৈতিক প্রশ্নের মধ্যেও দিতে পারে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা, চারের কথা, আহুতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটা একটু মনোযোগ দিয়ে দেখো, ওখানে আরো কিছু উপন্যাসের নাম পাওয়া যাবে। এরপর তিনি মৃত্যুবরণ করেছেন কত সালে? 1946 সালের 2রা সেপ্টেম্বর। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমথ চৌধুরী পরিচিতিটা আমরা দেখে নিলাম। তোমরা আরেকবার বাসায় আরেকটু ভালো করে করবা। প্রমথ চৌধুরীর পরিচিতি থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এখন আমরা মূল পাঠে ফিরে যাচ্ছি। আমাদের মূল পাঠ কি? বই পড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে বই পড়া মানে কি। আমরা বই পড়ে যে জ্ঞান অর্জনটা করি ওইটার গুরুত্বটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ বেশি বেশি করে বই পড়তে বলেছে, অর্থাৎ বেশি বেশি করে বই পড়লে জ্ঞান অর্জন হবে, ওই কথাটাই এখানে বলা হয়েছে। তাহলে দেখি আমরা উনি কি লিখেছেন। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত, সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসেবে সখী নই। আমরা স্বভাবতই জানি যে আমরা বাংলাদেশের বাঙালিরা আসলে কিন্তু অন্যান্য দেশের তুলনায় একটু গরিব, অর্থাৎ দরিদ্র। তাই তারা আগে প্রথমে তাদের মৌলিক অধিকার খাদ্য ওটা জোগাড় করার জন্য তারা যেভাবে ব্যতিগ্রস্ত হয়ে থাকে, ওইটাকে বাদ দিয়ে তারা কখনো শৌখিন কাজটা তারা করতে যাবে না, তাই এই কথাটি বলা হয়েছে। দ্বিতীয়ত, অনেকে খুব পরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, বহন করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। অর্থাৎ প্রমথ চৌধুরী বলেছেন, আমি যদি এখন সবাইকে বই পড়ার নির্দেশ দিই তাহলে অনেকে কিন্তু ওটাকে অগ্রাহ্য করবে। কারণ এখন দুঃখ দারিদ্রের দেশ, আমাদের বাংলাদেশ দুঃখ দারিদ্রের দেশ, যেখানে খাদ্যকে বেঁচে থাকতে পারছে না, ওখানে তারা কিভাবে একটা জিনিস অর্থাৎ শখ পূরণ করবে, অর্থাৎ বই কিনবে। চাল ডাল না কিনে কি কেউ বই কিনবে? ওই কথাটি এখানে বোঝানো হয়েছে।
আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। অর্থাৎ আমরা লেখাপড়া করবো না, বই পড়বো না, কিন্তু সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা সবাই কিন্তু আগ্রহী, ওই কথাটি বলা হয়েছে। আমাদের বিশ্বের শিক্ষা আমাদের গায়ের জ্বালা এবং চোখের জল ধুয়ে ধুয়ে দূর করবে, এ আশা সম্ভবত দূর আসে, কিন্তু তাহলেও আমরা তা পারি না, ত্যাগ করতে পারি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো স্বল্পই আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা প্রশ্ন পেয়ে গেছি, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? আবার বলছি আমি, শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? উত্তর কি হবে? সাহিত্য চর্চা। লোকে যে তা সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে পাওয়া না, তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তাহলে ডেমোক্রেসি কি বুঝে? অর্থের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের, সাহিত্যের সার্থকতা বোঝে না, ডেমোক্রেসি কি বুঝে? অর্থের সার্থকতা। তাহলে এখানে আরেকটি প্রশ্ন, যে ডেমোক্রেসি কি বলেছে, অর্থাৎ ডেমোক্রেসি কি বোঝে? ডেমোক্রেসির গুরুরা কি চেয়েছিলেন? ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার অধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। এর কারণও স্পষ্ট, আমরা বাঙালিরা সঠিক কথাটি বুঝি না, সবসময় তার উল্টো কথাটি বুঝি। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, আমাদের শিক্ষিত সমাজের দৈনিক দৃষ্টি আজ অর্থের উপরে পড়ে রয়েছে। সবার দৃষ্টি কিন্তু এখন টাকার উপর, অর্থের উপর। সুতরাং সাহিত্যচর্চা সুফল সম্বন্ধে অনেকে সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাদের ব্যবসার কোনো সুসার নেই। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানার কথা, কিন্তু যে কথা জজে শুনে না তার যে কোনো মূল্য নেই। এটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। অর্থাৎ যেটা ব্যবসার জন্য, অর্থাৎ যেটা টাকা আসবে, যে কাজ করলে টাকা আসবে সেই কাজটাই আমরা বারবার করি, যেটা জ্ঞান অর্জন হবে আমরা সেই কাজটা করি না, ওই কথাটি এখানে বলা হয়েছে। কিন্তু জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাণ্ডারেও ভবানী। অর্থাৎ আমরা পড়েছি, মহা মনীষীদের কাছ থেকে আমরা পড়েছি, মনীষীরা বলেছেন যে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি ধনী, অর্থাৎ উন্নত, অর্থাৎ পয়সাওয়ালা। তাহলে জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া কিছুই হবে না। তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। এবং মানুষের মনকে সরল, সচল, সরাব এবং সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরে ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্ম, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সুপ্ত এবং স্বপ্ন, এই সকলের সমন্বয়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্তির ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গার তোলা জল, তার পূর্ণস্রোতা বহমান কাল সাহিত্যের ভেতরে সে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপমুক্ত হব। অতএব দাঁড়ালো যে আমাদেরকে বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। আমরা যত বেশি বই পড়বো তত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো। পাঠাগারে গিয়ে আমরা বিভিন্ন রাইটারের বইগুলো আমরা যত বেশি পড়বো আমরা তত বেশি জানবো, তত বেশি জ্ঞানী হবো। বারবার প্রমথ চৌধুরী আমাদের এই কথাটি বলতেছেন যে আমাদের সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা যে সিলেবাস ভিত্তিক বইগুলো পড়ি, তার পাশাপাশি আমরা বিভিন্ন রাইটারের বই, বিভিন্ন আঙ্গিকের বইগুলো আমরা যত বেশি পড়বো তত বেশি আমরা জ্ঞানী হবো, অর্থাৎ জ্ঞান অর্জন করতে পারবো, তত বেশি আমরা পয়সাও ইনকাম করতে পারবো। ওই কথাটা বলা হয়েছে। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা হয়, নীতির চর্চা ঘরে, এবং বিজ্ঞানের চর্চা জাদুঘর। কিন্তু সাহিত্য চর্চার জন্য কি চাই? সাহিত্য চর্চার জন্য আমাদেরকে অবশ্যই লাইব্রেরি লাগবে। ও চর্চা মানুষে কখন কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করবো দেশের তত বেশি উপকার হবে। আমাদের মনে হয় এই দেশের লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এই কথা শুনে অনেকেই চমকে উঠেন। কেউ কেউ আবার
হেসে উঠবেন যে আমি কিন্তু জানি না, আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না, যদি ওই বিষয়ে লোকমধ্যে আমার মতে সমরেখা চলে না, সেই বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথা আমি কফিল দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি যে তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে কার্য করবেন। আমার এই কথাগুলো অর্থাৎ প্রমোদ চৌধুরী যে বারবার বইয়ের উপর জোর দিয়েছেন, অর্থাৎ বই পড়াকে জোর দিয়েছেন, সাহিত্য চর্চাকে জোর দিয়েছেন, এইটা আমাদের দেশের অনেক মানুষ কিন্তু রসিকতা মনে করছে যে যেখানে আমরা ভাত খেয়ে অর্থাৎ আমরা খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারছি না, আমাদের মৌলিক অধিকারগুলো আমরা পাচ্ছি না, সেখানে আমরা কিভাবে সাহিত্য চর্চা করব। কিন্তু এটাই কিন্তু সত্য যে আমরা যত বেশি সাহিত্য চর্চা করব, যত বেশি বই পড়ব, তত বেশি আমরা জ্ঞানী হব, শিক্ষিত হবে, আমাদের দেশ উন্নত হবে, ওই কথাটি বলা হয়েছে। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এই ক্ষেত্রে দাতা কর্মেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের ধারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্তই অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার হচ্ছে রোহিতের কথাটা একেবারে ভুলে যাই। এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করা নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। অর্থাৎ ছাত্রদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলো আমাদেরকে কি করতে হবে, জাগ্রত করতে হবে, বারবার তাদেরকে আমাদেরকে বিরক্ত করতে হবে। অর্থাৎ তাদের ভিতর যে প্রতিভাগুলি আছে সেইগুলো কার কাজ, শিক্ষকের কাজ, শিক্ষকরা সেইগুলোকে কি করবে, ওখান থেকে বের করে নিয়ে আসবে, ওটা হচ্ছে শিক্ষকের যথার্থ কাজ। শিক্ষক ছাত্রকে শিক্ষার পর দেখে দিতে পারেন, তার কৌতূহল উজ্জ্বল করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছু করতে পারেন না। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু তো সাধক মাত্র। অর্থাৎ প্রত্যেকটি কিছু শিক্ষককে সেজন্য কি বলা হয়েছে, মানুষ গড়ার কারিগর বলা হয়েছে। অর্থাৎ শিক্ষক একটা ছাত্রকে অনেক অনেক উপরের দিকে নিয়ে যেতে পারে, কিভাবে, জ্ঞান দান করে। অর্থাৎ কোথায় কি আছে সেই যথোপযুক্ত সঠিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে একজন ছাত্রকে সে উপরের দিকে তুলতে পারে, অর্থাৎ অনেক বেশি জ্ঞানী করতে পারে, অনেক বেশি শিক্ষিত করতে পারে, যদি সেই ছাত্রটা শিক্ষকের কথা শোনে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে এতটুকু পর্যন্ত পড়িয়েছি। তোমরা আরেকবার আমার কথাগুলোর সাথে তোমরা কি কি বুঝতে পেরেছো, যদি তোমরা আরেকবার এটা পড়ো সুন্দর করে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে এতটুকু করে তোমরা আর কবি পরিচিতিগুলি করবে, কবি পরিচিতিটা করবে আর ওটা পড়বে, করার পর ওখান থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের মনে আসে সেগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সমাধান দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।